আজ আমাদের বাড়িতে হচ্ছে ভাপা পুলি পিঠে বা অনেকে সিদ্ধ পিঠা বলে। তা এই পুলি পিঠে শীতের দিনে পৌষ পার্বণের সকালবেলায় আমাদের খাওয়া হয়। অনেকে বানায় নারকেল দিয়ে, অনেকে আবার বানায় তিল দিয়ে। আজ নারকেল দিয়ে যেভাবে বানানো হয় সেটা তোমাদেরকে বুঝিয়ে বলছি, এক এক করে স্টেপে বুঝিয়ে দেব। ভিডিওটা একটু লম্বা হতে পারে, দেখে নিও কিন্তু। প্রথমে চালের গুঁড়োগুলোকে হালকা কড়াইতে গরম করে নেব, একটু সামান্য লাল করা পর্যন্ত। প্রথম অবস্থায় কি হবে, চালের গুঁড়াগুলো একটু জটা পাকিয়ে যাবে, কিন্তু নাড়তে নাড়তে জটাগুলো ছাড়িয়ে যাবে, একটা সুন্দর হালকা গন্ধ আসবে, তারপর নামিয়ে নেবে। এই যে বাটির মধ্যেটা আছে কাঁচা চালের গুঁড়ো, আর এই বাসনের মধ্যে আছে যে ভাজা চালের গুঁড়ো, দেখতে পাচ্ছ একটুখানি লাল রং হয়ে গেছে, হালকা সামান্য করে নামিয়ে নিলে হলো। এদিকে জলগুলোকে ফুটিয়ে নিয়েছি ভালো করে, একদম জল ফুটিয়ে নিতে হবে। তারপরে অল্প অল্প করে চালের গুঁড়োগুলোকে, মানে ভাজা চালের যেগুলো গুঁড়ো আছে সেই গুঁড়োগুলোকে দিয়ে দিতে হবে এই গরম জল, ফুটন্ত গরম জলের মধ্যে। যদি দেখো চালটা মানে জল বেশি হয়ে গেছে তাহলে চালের গুঁড়ো একটু দিয়ে দেবো, চালের গুঁড়ো বেশি হলে গরম জল একটু দিয়ে দিও। গরম জল একটুখানি আগে থেকে সরিয়ে রাখা হয়েছিল, সেটাকে আবার দিয়ে দিলাম। মার সাথে আমি করে মার সাথে থেকেই আমি শিখেছি যে কী করে করতে হয়। তা এখন মা বলে যে তুই নাকি আমার থেকেই ভালো করে পারিস, আরও পারফেক্টলি। এটা শুনতে কতটা ভালো লাগে বলো তো। তা এইভাবে চালের গুঁড়াগুলোকে গরম জলের সাথে একে বলে কাই করা বা মাখানো বা সিদ্ধ করা বলে বলা হয়, এরকম করে তারপর আধা ঘন্টা না, ধরুন 20 মিনিট মতন ঢাকা দিয়ে, চুলার ফ্লেম অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন। একটু ভালো করে মেখে নেবেন যাতে চালের গুঁড়াগুলো ভিজে যায় জল দিয়ে। তারপর কী করবেন, ঢাকা দিয়ে রেখে দেবেন একটু ভালো করে 20 মিনিট মতন ঢাকা দিয়ে রাখলাম। এই ভাপের মধ্যে কী হয়ে যাবে, চালের গুঁড়োগুলো সিদ্ধ হয়ে যাবে। 20 মিনিট পর দেখাচ্ছি। দেখুন এখানে আর একটা টিপস দিয়ে দিচ্ছি, হাতে একটুখানি সাদা তেল লাগিয়ে নেবেন, বা যদি ঘি থাকে বাড়িতে তাহলে ঘি একটু লাগিয়ে নেবেন। লাগিয়ে তারপর যখন চালের এই যে আটাটাকে যখন মাখবেন ভালো করে, তখন হাতে আর কোনো রকম অত নোংরা হবে না, হাতের মধ্যে চিপকে যাবে না। এই যে এখানে আপনারা দেখেছিলেন যে ওই কড়াইয়ের মধ্যে মা আটাগুলো ছিল, মানে চালের গুঁড়োর আটাগুলো। এবার এখানে ভালো করে এগুলোকে মুথে নিতে হবে, ভালো করে প্রসেসটাকে একদম সামনের থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভালো করে একদম জোরে করে একদম ভালো করে মেখে নিতে হবে এগুলোকে। যতটা মাখবেন ততটাই স্মুথ হবে, স্মুথ করে একদম সুন্দর করে মেখে নেবেন। এই দেখুন কতটা স্মুথ হয়েছে, দেখা যাচ্ছে পরিষ্কার একদম। তারপর এর থেকেই ছোট ছোট করে লেচি নেবেন, এমনটা গোল গোল করে নিয়ে নেবেন, এমনটা গোল গোল করে নিয়ে নেবেন। এই যে নিয়েছি, এবার একটাকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। ভালো করে আরবার মানে মেখে নিতে হবে, এরকম চাপা করে এরকম লম্বা করবেন, আবার এই যে এরকমভাবে বেঁকিয়ে নেবেন, বাঁকিয়ে নিয়ে আবারও করবেন। এরকম করলে ভালো করে এটা মাখানো হবে, আর এটা খুব সফট আর স্মুথ সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ সুন্দর হচ্ছে। এবার একে আস্তে আস্তে করে গোল করে নেব। দেখুন কত সুন্দর গোল হয়েছে না। এবার হাত দিয়ে এটাকে চেপে দেবো, একদম দেখতে মনে হচ্ছে তো রসগোল্লা। এবার একে হাত দিয়ে চেপে দেবো, হালকা করে প্রেস করে এরকম চেপে চ্যাপটা করে বড় করে দেবো। দেখুন কত সুন্দর সাদা পরিষ্কার হয়েছে। আর ওই পাশটা দেখবেন, এই দেখুন পুরো হাতের ছাপ একদম বসে গেছে, এতটা সফট হয়েছে। তা এবার চেপে পাশগুলোকে কি করব, পাতলা করে দেব। এর ভেতরে আমরা নারকেলের পুর ভরবো। এই পিঠেকে তো সিদ্ধ পিঠা বলে, মানে একে ভাপে সিদ্ধ করা হয় বা স্টিম করা হয়। এরকম পদ্ধতিতে নানা রকমই বানানো হয়, তিল দিয়ে বানায়, অনেকে নারকেল দিয়ে বানায়। তাই যে আর বড় করবো না, নয়তো মোটা। এটা দেখেছেন কতটুকু মোটা আছে, মানে মাঝের জায়গাটা বেশিটা মোটা আছে, একটু মোটা আছে, আর পাশের জায়গাগুলোকে একটু পাতলা রেখেছি। দেখুন আলোতে বুঝে যাচ্ছে এই পাশটা পাতলা, এই পাশটা একটু মোটা আছে। তাই এর ভিতর আমি এবার নারকেল দিয়ে দেবো। এবার একে হালকা করে একটু ব্যান্ড করবেন, এই যে এমন করে ব্যান্ড করবেন, ব্যান্ড করে এর মাঝে নারকেল ঢুকিয়ে দেবেন। এই যে নারকেল দিয়ে দিয়েছি, বেশি আবার নারকেল ভরবেন না, তাহলে আর জয়েন করতে পারবেন না। নারকেল ভরে হাতটাকে পরিষ্কার করে নেবেন, একটু ছেড়ে নেবেন যাতে নারকেল না লেগে থাকে, নয়তো গায়ে লেগে যাবে, নোংরা হয়ে যাবে। একটুখানি এটাকে চেপে দেবো যাতে নারকেলগুলো ঝরঝরিয়ে না পড়ে যায়। চেপে দিয়ে তারপর এবারে এই দুটোকে লক করে দেবো।
দুপাশ থেকে মুখটা এই যে এরকম ভালো করে লক করে দেবো, কারণ স্টিম হবে, স্টিম হতে গিয়ে অনেক সময় ফেটে যায় ভালো করে যদি লক না করা হয়। এই যে লক করে দিচ্ছি সুন্দর করে। এবার এতে ডিজাইন দেওয়ার পালা, এবার এতে ডিজাইন দেবো। তার ডিজাইন দেওয়াটা ভালো করে দেখে নাও তোমরা, যে এই প্রথমে কি করব, এই জায়গাটা যে আছে এই জায়গাটাকে এরকম হালকা করে এমন ভাঁজ করে দেবো। ভাঁজ করে যে জায়গাটা ভাঁজ করেছি আমি এই আঙ্গুলটা, এটাকে আমি একটু জোরে প্রেস করব, তাহলে যে এরকম কোনা বেরিয়ে আসবে। এবার এই কোনাটাকে নিয়ে ওখানে আবার এমন যাব, এমনি তো আঠা লাগবে না, এই দেখো আঠা লাগেনি, এমন করে যখন চাপা দেবো, চাপা দিলে এই জায়গাটা বেরিয়ে আসবে এই কোনাটা। এবার আবার এই কোনাটাকে আবার এরকম করে করে কোনা জায়গাগুলিকে আবার ঢুকিয়ে দেবো, মানে চাপা দিতে যে অংশটা বেরিয়ে আসবে সেই অংশটাকে আবার ঢুকিয়ে চাপা দেবো। এই যেমন বেরোলো, আবার একেই আবার চাপা দেবো, আবার এই অংশকে আবার চাপা দেবো। এই যে চাপিয়ে জায়গাটা ছোটো ছিল, চাপিয়ে আমি ভিতর থেকে নিয়ে এসেছি। এতে করে ভালো করে মানে পিঠাটা লক হয়ে যায় আর কোনো রকমে ফাটবে না। এই দেখো এখানে খোলা আছে, এই জায়গাটাকে ভালো করে লক করে দেবো। যে একইভাবে বানিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে। আর এইভাবে এই যে এখানে বানিয়ে রেখেছি। পিঠেগুলো সব একই ডিজাইনের, দেখতে কত সুন্দর লাগছে। এগুলোকে ভাপে দেওয়া হবে, ভাপিয়ে নেওয়ার পর তারপরে তোমাদেরকে আবার দেখাবো। এবার সবগুলোকে আমরা বানিয়ে নিই, অনেকগুলো আমরা নিয়েছি বানাবো বলে। তোমাদেরকে এবার আর একটা করে দেখাই, সামনের থেকে ভালো করে আরেকবার বুঝে নাও। ফার্স্টে এরকম একটা কোনা দিকে চাপা দেবে, চাপা দিয়ে যে অংশটা বেরোবে সেই অংশটাকে আবার ভেতরে ঢুকাবে, চাপা দেবে, চাপা দিয়ে যে অংশটা বেরোবে সেটাকে আবার ভেতরে ঢুকাবে। ওই একই প্রসেসে বারবার করে করে যাবে। আর যত ঘন ঘন কাছাকাছি করবে তত ডিজাইনটা সুন্দর লাগবে, একটা শিকলের মতন দেখাবে। আর একটু যদি ফাঁকা ফাঁকা করে করো তাহলে একটু আলাদা রকমের দেখাতে হবে, কিন্তু লকটা হবে ঠিকই। এরকম করে আমরা সবগুলো বানিয়ে নেব। এই দেখো সবগুলো পিঠে বানানো হয়ে গেছে। এই পুরো প্লেটটা কিন্তু আমার বানানো, দেখো কতটা সুন্দর লাগছে তাই না? আর মারগুলো দেখাবো, মারগুলো দেখালে কিন্তু মা রেগে যাবে। এই যে এটা আমার প্লেট আর হচ্ছে এটা মার প্লেট। মার প্লেটে কতগুলো আমি বানিয়ে দিয়েছি, মারগুলো তেতে গেছে। এবার করব আমি একটা কাণ্ড, যখন থেকে মার সাথে পিঠে বানানো শুরু করেছি তখন থেকে শেষে যে আটা বেঁচে যায় সেগুলো দিয়ে আমি হয় মোমো বানাবো, শামুক বানাবো, বাতাসা বানাবো, এরকম করি আমি সবসময়। তা আজকে ভেবেছি কি রোল বানাবো। তা দেখো তোমাদেরকেও দেখাই কি করি আমি শয়তানি। মানে সব সময় যখন লাস্টের দিকে আটাটুকু একটুখানি বেঁচে যায় না, সেই আটা দিয়ে আমি এগুলো বদমাশি করতে থাকি প্রত্যেকবারই। আটাটুকুকে বেলে নিয়েছি রুটির মতো করে, বেলে চারপাশে চাপা চাপা করে দিয়েছি, চাপা চাপা করে দিয়ে এর মাঝখানে নারকেল দিয়ে দিয়েছি অনেকগুলো, যেগুলো নারকেল বেঁচেছিল সেই নারকেলগুলোকে দিয়ে রোল করে নিয়েছি। দেখি তারপর রোল পাকাচ্ছি না, তারপর আমি কী করেছি জল লাগিয়ে নিয়েছি, জল লাগিয়ে চেপে দিয়েছি, চেপে চেপে ভালো করে রোল করে নিয়েছি। আর সাইডগুলোকে মুখটা বন্ধ করে দিয়েছি একেবারে। তারপর এটাকেও আমি স্টিম করে নেবো, দেখবো তারপর খেতে কেমন লাগে। এই যে এখানে হাঁড়ি নিয়ে নেওয়া হয়েছে, হাঁড়ির মধ্যে আধা হাঁড়ি মতো জল নিয়ে নিয়েছে। এবার কাপড় দিয়ে একে বেঁধে দেওয়া হবে, টাইট করে বাঁধতে হবে যাতে কোনো রকমের হাওয়া লিক না করে, আর কাপড়টা যাতে খুলে যাতে না পড়ে যায়। ভালো করে টাইট করে বেঁধে এর উপরে পিঠেগুলোকে দেওয়া হবে। তো ভালো ধোয়া পরিষ্কার কাপড়, এগুলো পিঠার জন্য ইউজ করা হয়। এরকম করে টাইট করে বেঁধে নিতে হবে ভালো করে, রশি দিয়ে এই যে আমরা বেঁধে নেব। রেডি হয়ে গেছে একদম হাঁড়িটা। এই যে এখানে রশি দিয়ে ভালো করে টাইট করে বেঁধে নিয়েছি। এই জায়গাটাও টাইট আছে, ভিতরে জল দেওয়া আছে, এর মধ্যে দেব। জলটা প্রথমে গরম হতে দেব। এই যে ঢাকনা লাগিয়ে দিয়েছে, ঢাকনা লাগিয়ে জলটা প্রথমে গরম হবে, তারপর আমরা এতে পিঠেগুলোকে দেব।
এই যে এখানে জল টুলি ভীষণ গরম হয়ে গেছে, এরকম ভাপ বের হচ্ছে কিভাবে। এবার এখান থেকে এক এক করে পিঠেগুলোকে মা দিয়ে দেবে সাজিয়ে। এই যে দিয়ে দেওয়া হয়েছে পিঠেগুলোকে সুন্দর করে। এবার একে ঢেকে দেওয়া হবে 15 থেকে 20 মিনিট মতো। মা কতক্ষণ? 10 মিনিট। এই 10 মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যাবে, মানে চেক করতে হবে উঠিয়ে। এই যে আগুনের মানে আগুনটা ফ্লেম বাড়িয়ে দেওয়া হয়েছে আর একে এই বসিয়ে দেওয়া হয়েছে ঢাকনা লাগিয়ে দিয়ে। তা মা এই পিঠে বানানো কার কাছে শিখেছো গো? পিঠে শিখেছি শাশুড়ি মার কাছ থেকে। শাশুড়ি মা অসুস্থ ছিলেন তো, আমি বসে বসে দেখাতেন, আমরা বানাতাম। আগে কোনোদিন বানাওনি বাড়িতে? বাড়িতে বানাইছে, আমি তো সাথে আছিলাম না। তুমি শিখোনি? তো আমরা দিদিরা ননাস সব মিলে আমরা বসে বানাতাম। মানে জয়েন্ট ফ্যামিলি ছিল, জয়েন্ট ফ্যামিলিতে সবাই মিলে বসে বানাতো আর ঠাকুমা সবাইকে দেখিয়ে দিত। 7-8 মিনিট হয়ে গেছে, এবার মা উঠাচ্ছে। কি হয়েছে গো, উঠে না নাকি? এই যে উঠিয়েছে, পিঠেগুলির কালার একটু চেঞ্জ হয়েছে বলে মনে হচ্ছে। দেখো তো কিভাবে। ও মা কিভাবে বুঝবো? এই যে আঙ্গুল দিলে নরম নরম লাগছে, তাই না? আর এই যে হালকা হালকা দেখেছো ফেটে এসেছে, তার মানে এগুলো যখন চালের গুঁড়োর তো যখন মানে ভালো পারফেক্টলি হয়ে যাবে তখন হালকা হালকা এরকম ফাটা ফাটা হবে আর খুব স্মুথ স্মুথ হয়ে যাবে। নামিয়ে নেবে কি? একদম নরম হয়ে গেছে। এখানে পিঠেগুলো রেডি হয়ে গেছে, তা মা নামিয়ে নিচ্ছে এক এক করে। মাকে আমিও হেল্প করে দিচ্ছিলাম কাঁটা চামচ আর খুন্তি দিয়ে। এই অবস্থায় পিঠেগুলো নরম থাকে যথেষ্ট, একটু সাবধানে নামিয়ে নিতে হবে, একটু হালকা হালকা করে। তারপরে এই যে গরম গরম ধোয়া বেরোচ্ছে, এগুলোকে একটা বাসনের একটু হালকা ঠান্ডা হওয়ার পর এগুলোকে একটা বাসনের মধ্যে ভরে ঢাকা দিয়ে রাখতে হবে, তাহলে নরম থাকবে কিছু সময় পর্যন্ত। ধরুন 3 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টা। কিন্তু যদি ধরুন কাল বা পরশু পরের দিন খেতে চান তাহলে কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে। তাহলে এরকম করে আরেকবার ভাপিয়ে নেবেন, তাহলে নরম হয়ে যাবে। আর গরম গরম খেতেই এটা খুবই মজা। একে তিল দিয়েও বানায়, তিলের রেসিপিটা আমি পরে দিকে তোমাদের সাথে শেয়ার করব। কেটে দেখাচ্ছি, দেখো ভিতরটা কেমন হয়েছে। যেহেতু গরম ভাপ থাকে তাই ভাপে নারকেলগুলো একটু জল জল হয়ে যায়, মানে ভাপের স্টিমে নারকেলের যে গুড়ের যে রঙটা থাকে গুড়ের রঙটা একটু হালকা হয়ে যায়। আর চালের যে পিঠা মানে অংশটা যে থাকে চালের যে মানে যেটা মানে খামারটা সেটার মধ্যে মানে যে গুড়ের মিষ্টিগুলো চলে যায়, এতে করে নারকেলটা একটু সাদা হয়ে যায়, কিন্তু পুরোটা খেতে ভীষণই মিষ্টি লাগে, খুবই স্বাদ হয় এতে। এতে আপনারা তিল দিয়েও বানাতে পারেন। আর এই যে আমার রোল, আমি যেটা রোল বানিয়েছিলাম সেটা মাকে কেটে দিয়েছে। মা বলে ভালো লাগছে তো। মানে এরকম বদমাশি না করলে প্রত্যেকবার পিঠের সময় বিহুতে এরকম পিঠের সময় তখন আমার আর মানে ভালোই লাগে না। আর এই যে আমাদের রেডি হয়ে গেছে সবগুলো পিঠে তৈরি করে, তা এই কেটে দেখাচ্ছি আর আমি খাচ্ছি। পছন্দ হলে সাবস্ক্রাইব করবেন আর নিজেরা বানিয়েও খেয়ে নিন আর কমেন্ট করে জানিয়েন যে কেমন লেগেছে।